হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা পড়ছিলাম এবিটি এর এসিকিউ এর সলিউশনগুলো, ঠিক আছে। তো আমরা অলরেডি একটা ভিডিও করে নিয়েছি এবিটি এর এসিকিউ এর সলিউশনের ওপরে, আর একটা এটা সেকেন্ড ভিডিও। আগের ভিডিও যারা দেখোনি তারা দেখে নাও, ডিসক্রিপশন তার লিঙ্ক থাকছে। আগের ভিডিওতে আমরা 26 নম্বর পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকের ভিডিওতে আমি শুরু করব 27 নম্বর প্রশ্ন থেকে। আশা করি তোমাদের এই সিরিজটা খুবই হেল্পফুল হচ্ছে। যারা হয়তো বায়োলজি সাবজেক্টটা পুরো বছর ভালোভাবে পড়েনি, তো তাদের ক্ষেত্রে অ্যান্সারগুলো খোঁজা একটু ডিফিকাল্ট। সেই জন্য আমি তোমাদের জন্য এবিটি এর কি করেছি, যেভাবে এমসিকিউ এর ওয়ান শট করেছি, এমসিকিউ এর ওয়ান শট ভিডিওতে পুরো এমসিকিউ কভার করেছি, একই রকমভাবে এসিকিউ সিরিজগুলো, অর্থাৎ যেগুলো তোমাদের 4 নম্বরের মার্ক থাকে এক্সামিনেশনে, সেই 4 মার্কে যতগুলো এবিটি টেস্ট পেপার রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এবং কোয়েশ্চেন বিস্তারিত আলোচনা করছি, এবং সেই সম্পর্কিত কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আলোচনা করে দিচ্ছি তোমাদের, যাতে যদি এই রকম টার্মের কোনো কোয়েশ্চেন চলেও আসে তোমাদের পরীক্ষাতে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা তোমাদের কাজ, সেটা হচ্ছে লাইক। যাদের বন্ধুদের মধ্যে শেয়ার করোনি তোমরা, তারা শেয়ার করো। আর তুমি যদি প্রথম ভিউয়ার হও তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যে আমাদের ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা, তার সঙ্গে সাবস্ক্রাইব তো করেই নিবা, ঠিক আছে। তো চলো ভিডিওটা লম্বা না করে আমি শুরু করি 27 নম্বর থেকে শুরু করে, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি আমি, বা এখানে তোমাদের লেখা আছে যে একটি ওপিয়েট নারকোটিক ড্রাগের নাম লিখো, ঠিক আছে। নারকোটিক ড্রাগ, ওপিয়েট নারকোটিক ড্রাগ, তোমরা জানো ওপিয়েট বা ওপিওয়েডস, ওপিয়েট বা ওপিওয়েড সম্পর্কে তোমরা জানো। ওপিয়েড হচ্ছে আফিম গাছ থেকে প্রাপ্ত কিছু ড্রাগ, তাই তো। সাধারণত এই ধরনের ড্রাগ কিসে ইউজ হয় না, যদি বেদনানাশক ওষুধ হিসাবে। যখন আমাদের পেন কিলার তৈরি ছিল না বা পেন কিলার আবিষ্কারও হয়নি, এখন যেমন ভাবে তোমাদের ট্যাবলেট তৈরি হচ্ছে, সেই সময় অর্থাৎ কিছুদিন আগে বা কিছু বছর আগে যখন এইরকম কোনো ট্যাবলেট আবিষ্কার হয়নি, তখন কি হতো না, যুদ্ধের সময় রাজারা কি করতো, আফিম গাছকে সঙ্গে নিয়ে যেত। কেন? কারণ আফিম গাছের যে ফল, সেই আফিম গাছের ফল থেকে তারা পেন কিলার হিসাবে কাজ করত। কারণ আমরা জানি মরফিন একটা প্রাকৃতিক ওপিওয়েডস বা প্রাকৃতিক ওপিয়েট নারকোটিক ড্রাগ, তাই তো আমরা ভালোভাবে জানি। এটা সাধারণত আফিম গাছ থেকে আমরা পাই। তো যুদ্ধের সময় কি হয়, যখন সৈনিকরা আহত হতো, ঠিক আছে, কেটে যেত, তখন কি করতো, সেই স্থানে ব্যথাটা কমার জন্য সেই স্থানে কি করা হতো, মরফিন ইউজ করা হতো। মরফিন এবং কোডিন এই দুটোই হচ্ছে প্রাকৃতিক ওপিয়েট এবং নারকোটিক ড্রাগ। তার সঙ্গে তোমাদের আর একটা আমি লিখেছি পাশে, সেটা হচ্ছে মিথাডোন। এটা হচ্ছে একটা সংশ্লেষিত বা বলতে পারো কৃত্রিম ওপিয়েট নারকোটিক ড্রাগ, ঠিক আছে। এটা এই কারণে লিখেছি যাতে তোমাদের দুটোই একসঙ্গে আমি কভার করতে পারি। এইরকম যদি কোশ্চেন পড়ে থাকে বা এরকম কোশ্চেন যদি পড়ে থাকো, তাহলে তুমি যেন সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করতে পারো। তাহলে দুটি প্রাকৃতিক ওপিয়েট ড্রাগের নাম বলে দেবা কি, মরফিন এবং কোডেইন। একটা কৃত্রিম নারকোটিক ড্রাগের নাম কি বলবা, মিথোডোন। আশা করি কমপ্লিট হয়েছে, বুঝতে পারছি। নেক্সট কোশ্চেন চলে আসো, অটো ইকোলজির সংজ্ঞা। অটো ইকোলজি তোমরা জানো, আশা করি ইকোলজি ক্লাস 9এও পড়েছো। অটো ইকোলজি কি, অটো ইকোলজি এবং সিন ইকোলজি এই দুটো টার্ম তোমরা পড়েছো। তো অটো ইকোলজির সঙ্গে আমি লিখে রেখেছি যে বাস্তুবিদ্যার যে শাখায় কোনো একক প্রজাতির জীবগোষ্ঠীর ও পারস্পরিক পরিবেশের মধ্যে কেমন সম্পর্ক হতে হবে, আন্তঃসম্পর্ক হতে হবে, অন্তর না, কেমন, আন্তঃসম্পর্ক সম্বন্ধে যেটা পড়া হয়, যেটা অধ্যয়ন করা হয়, তাকে বলা হয় অটো ইকোলজি। কি বলবা, যে বাস্তুবিদ্যার যে শাখায় কোনো একক প্রজাতি, যে কোনো একটা প্রজাতি হবে, ঠিক আছে। তো একক প্রজাতির জীবগোষ্ঠী এবং তাদের পারস্পরিক পরিবেশের সঙ্গে একটা কেমন সম্পর্ক হওয়া চাই, আন্তঃসম্পর্কর মধ্যে যে আমরা অধ্যয়নটা করব, সেই সম্পর্কে অধ্যয়নটা করব, সেটাই হচ্ছে অটো ইকোলজি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এটা কি করে দাও, নোট ডাউন করে নিবা, ঠিক আছে। নেক্সট, বায়োমের সংজ্ঞা দাও। বায়োম কি? বায়োম তোমরা পড়েছো, তৈল বায়োম পড়েছো, তাই তো। তো ওইগুলো কি, যে বা তোমরা পড়েছো তোমরা বায়োমের সংজ্ঞা বলেছে এখানে যে সুনির্দিষ্ট জলবায়ু, একটা নির্দিষ্ট জলবায়ু হওয়া চাই, এবং সুনির্দিষ্ট কি হওয়া চাই, ভৌগোলিক অবস্থান,
কেমন হবে? জলবায়ু এবং ভৌগোলিক অবস্থান সুনির্দিষ্ট হতে হবে এবং যার দ্বারা প্রভাবিত যে বৃহৎ প্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় বসবাস করে, নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় বসবাস করে তাকে বলবো আমি বায়োম। যেমন তুমি এক্সাম্পল লিখতে পারো তুন্দ্রা বায়োম, তৈগা বায়োম, ঠিক আছে? তুন্দ্রা বায়োম হচ্ছে এর উদাহরণ, তুন্দ্রা, তুন্দ্রা বা তৈগা, ঠিক আছে? এই দুটো বলতে পারো। কি হবে? একটা নির্দিষ্ট প্রজাতির বৈশিষ্ট্য সম্প্রদায় যখন বসবাস করবে কোনো একটা অঞ্চলে, সেখানে সেই অঞ্চলের জলবায়ু কেমন হবে? সুনির্দিষ্ট। যদি বলেও দেয় তোমাদের কোশ্চেনে যে বায়োমে দুটি বৈশিষ্ট্য লিখবা, তাহলে লিখবা কি? সুনির্দিষ্ট জলবায়ু, সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং একক বা নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত সম্প্রদায় থাকা চাই, তবেই বায়োমের সংজ্ঞাটা মানাবে, ঠিক আছে? তাহলে বায়োমের সংজ্ঞা কমপ্লিট করলাম। নেক্সট চলে আসি, অপ্রকৃত ফল কাকে বলে? অপ্রকৃত ফলের আমি দুটো উদাহরণ লিখেছি, কিন্তু অপ্রকৃত ফল পড়ার আগে তোমাদের জানতে হবে প্রকৃত ফল কাকে বলে, তাই তো? তাহলে যদি প্রকৃত ফল জানতে পারি তাহলে অপ্রকৃত ফল অবশ্যই পেরে যাব। অপ্রকৃত ফল কাকে বলে? তার আগে এমন কি প্রকৃত ফল? প্রকৃত ফল কি? প্রকৃত ফল হচ্ছে যে ফল সাধারণত ডিম্বাশয় থেকে তৈরি হয়, অর্থাৎ ওভারি থেকে, ওভারির ফার্টিলাইজেশনের ফলে কি হয়? ফ্রুট তৈরি হয়, ফল তৈরি হয়। তাহলে যেসব ফল কি বলবা তুমি? না ডিম্বাশয় থেকে তৈরি হয়, ডিম্বাশয় থেকে তৈরি হয় ফুলের, সেই অংশটাকে আমি বলবো কি? প্রকৃত ফল। কি বলবো? প্রকৃত ফল। এক্সাম্পল, উদাহরণ কি আসবে? আম, জাম, লিচু, এগুলো সবই কি হবে? প্রকৃত ফল। তাহলে প্রকৃত ফলের সংজ্ঞা কি দেবে? না যে ফুল কি বলবা? কোয়া থেকে তৈরি হবে? ডিম্বাশয় থেকে তৈরি হবে, ডিম্বাশয়, কেবলমাত্র ডিম্বাশয় থেকে তৈরি হবে, সেই ধরনের ফলকে তুমি বলবা প্রকৃত ফল। যেমন আম, জাম, লিচু, এগুলো প্রকৃত ফলের মধ্যে পড়ে। তাহলে অপ্রকৃত ফল কি? অপ্রকৃত ফল হচ্ছে যে ধরনের ফল বা যেসব ফল ডিম্বাশয় তো থাকবে, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বৈশিষ্ট্য, যেমন বৃত্ত হতে পারে, পুষ্পক হতে পারে, দলমণ্ডল হতে পারে, এখান থেকেও ফলের যদি তৈরি হয় তাহলে সেই ফলটাকে আমি কি বলবো? অপ্রকৃত ফল। বুঝতে পারলাম কি পারলাম না? আমি আবারও বলছি, অপ্রকৃত ফল কাকে বলবা? যে ধরনের ফল ডিম্বাশয় এবং অন্যান্য আনুষঙ্গিক অংশ যেমন দলমণ্ডল, বৃত্তি, পুষ্পাক্ষ এইখান থেকেও তৈরি হয়, সেই ধরনের ফলকে আমি কি বলবো? অপ্রকৃত ফল। এই ধরনের একটা অংশ আছে যে আপেল আমরা কোথা থেকে তৈরি হয়? পুষ্পাক্ষ থেকে তৈরি হয় এবং বৃত্তি থেকে তৈরি হয় চালতা। তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন ফ্রেম হতে পারে যে আপেলের কোন অংশ আমরা ভক্ষণ করি, এরকম একটা আমি কোশ্চেন করিয়েছি তোমাদের, কমেন্টে অনেকে অ্যান্সার দিয়েছে। এটা আমি প্রশ্ন বলেছিলাম, তোমরা অ্যান্সার দিয়েছো খুব সুন্দর, মানে ভালো লেগেছিল আমাকে, যে আপেলের আমরা কোন অংশ খাই? না পুষ্পাক্ষ খাই। কি খাই? পুষ্পাক্ষ। এটাও একসঙ্গে হয়ে গেল যে আপেলের কোন অংশ ভক্ষণ করি? পুষ্পাক্ষ ভক্ষণ করি। তাহলে অপ্রকৃত ফলের সংজ্ঞা কি লিখবা তোমরা? অপ্রকৃত ফলের সংজ্ঞা এভাবে লিখতে পারো যে যে ধরনের ফল কোথায় তৈরি হবে বলো তো? ডিম্বাশয় এবং আনুষঙ্গিক অংশ, যেমন বলতে পারো কি? দলমণ্ডল হতে পারে, বৃত্তি হতে পারে, পুষ্পাক্ষ হতে পারে, সেখান থেকে কি তৈরি হয়? ফল তৈরি হয়। তাহলে সেই ধরনের ফলকে আমি অপ্রকৃত ফল বলবো। আর এক ধরনের ফল তোমরা হয়তো পড়েছো ক্লাস 11-এ, ক্লাইমেট্রিক ফ্রুট। কি? ক্লাইমেট্রিক ফ্রুট। ক্লাইমেট্রিক ফুল কি বা ফল কি? ক্লাইমেট্রিক ফল হচ্ছে যে তুমি নিশ্চয় আম দেখেছো, কাঁচা আম দেখতে কেমন হয়? সবুজ হয়। পাকলে কেমন হয়? হলুদ হয় বা লাল হয়, হালকা লাল হয়, ঠিক আছে? এবং আমে তো ভ্যারাইটি দেখেছো, অনেক আম পাকলে অনেক অনেক কালার দেখায়। কিন্তু ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আম পাকার সময় কেন কালার চেঞ্জ করে? অর্থাৎ তোমরা জানো যে সবুজ অংশ হচ্ছে ক্লোরোফিল, সবুজ থেকে অন্যান্য কালারে আসে কেন? যদি এই কোশ্চেনটা আমি তোমাদের করি, তো এর অ্যান্সার কি আসে? সাধারণত আমরা কালারফুল করি কেন? কাউকে আকৃষ্ট করার জন্য, তাই তো? কাউকে আকৃষ্ট করার জন্য আমি সাজুগুজু করি বা কি করি? কালারফুল করি। কালারফুল করার কারণ হচ্ছে যেহেতু একটা গাছের বেশিরভাগ অংশ কেমন? সবুজ, তাই তো? একটা যদি আমি আম গাছ বলি, তো আম গাছের পুরো গাছটাই কেমন? পাতাটা কিসে ভর্তি হয়? সবুজ। সেই সবুজ ফলের মধ্যে, সেই সবুজ পাতার মধ্যে যদি একটা ফল থাকে সবুজ, তাহলে সেটা হয়তো আমাদের চোখে না পড়ার সম্ভাবনায় বেশি থাকে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা কি করি না, গাছ কি করে? সেই ফলের কালারটাকে চেঞ্জ করে যাতে সেই পাতার মধ্যে থেকে একটা আমকে আমরা দেখতে পাই। অর্থাৎ ক্লোরোপ্লাস্টিড থেকে ক্রোমোপ্লাস্টিড,
ক্লোরো থেকে ক্রোমো। ক্লোরো মানে তুমি জানো তুমি সবুজ, আর ক্রোমো মানে সবুজ ছাড়া সমস্ত রং। যেমন টমেটো বলতে পারো, টমেটো যেমন রং চেঞ্জ হয়, সবুজ প্রথমে কাঁচা অবস্থা থাকে সবুজ, তারপর কেমন হয়ে যায়, কেমন হয়ে যায় না লাল হয়। কোনো কোনো ফল দেখো হলুদ হয়। তো হওয়াটা কারণ হচ্ছে আকৃষ্ট করা, ঠিক আছে। তো ক্লাইমেট্রিক ফ্রুট কাকে বলবো না, যে ধরনের ফলের কি হবে কালার চেঞ্জ হবে, এক ধরনের কারণ। 2 নম্বর রেসপিরেশন রেট হাই হবে। স্যার রেসপিরেশন রেট মানে কি? রেসপিরেশন কথার অর্থ তোমরা জানো যে আমরা রেসপায়ার করি, আমরা শ্বাস প্রশ্বাস নিই, ঠিক আছে। তো শ্বাস প্রশ্বাস নিয়ে কি হয় আমাদের না অক্সিজেন কি করে আমাদের না গ্লুকোজকে ভাঙে, গ্লুকোজকে ভেঙে কি উৎপন্ন হয় না শক্তি উৎপন্ন হয়, সেই শক্তির সাহায্যে আমাদের মানে যত সমস্ত কাজ শারীরিক কাজ সেটা সম্পন্ন হয়। তাহলে ক্লাইমেটিক ফুডের আমি বললাম রেসপিরেশন রেট হাই হয়। তোমরা নিশ্চয় জানো যে আমের যখন পেটি থাকে, আমের পেটি তৈরি হয় নিশ্চয় দেখেছো, বা অন্যান্য ফল দেখেছো, টমেটো যখন রাখা হয় একটা পাত্রে যদি রাখা হয়, অনেকগুলো টমেটোকে রাখা হয়, যদি তার পরের দিন মানে পরের দিন যদি এগুলোকে আমি রাখি তুলি, তাহলে কি হয় ওই অংশটা গরম হয়ে যায়, তাই না? তো গরম হওয়াটা কারণ হচ্ছে রেসপিরেশন ওদের কি চলে অনেক হাই চলে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ হাই চলে। তাহলে সেই ধরনের ফল কি বলবা রেসপিরেশন রেট হাই চলে। তাহলে ক্লাইমেটিক ফুড যাদের কালার চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হয় অ্যাজ ওয়েল অ্যাজ রেসপিরেশন রেট হাই হবে। এবং আর একটা কথা বলে দিই, তোমরা নিশ্চয় কাঁচা আম খেয়েছো, খেতে কেমন টক, পাকলে কেমন মিষ্টি। তাহলে টক তাহলে কি হবে, এটা নিশ্চয়ই অ্যাসিড, তোমরা জানো যে অ্যাসিড হচ্ছে টক। আচ্ছা মিষ্টি হলে কি হবে সুগার। তাহলে পাকা থেকে কাঁচা থেকে যখন পাকে একটা ফল তখন কিসের কনভার্ট মানে কিসের পরিবর্তন হচ্ছে দেখো, ভাবো যদি কেমিস্ট্রি তুমি লাগাই তাহলে অ্যাসিড থেকে কিসে কনভার্ট হচ্ছে, সুগারে কনভার্ট হচ্ছে। তো অ্যাসিড থেকে সুগারেরও কনভার্ট হচ্ছে। এই জন্য যেসব ফলকে আমি কার্বাইড দিয়ে পাকাই মানে আর্টিফিশিয়ালি পাকায়, সেই ক্ষেত্রে তাদের কালার তো চেঞ্জ হয়ে যায়, কাঁচা থেকে পাকার যে কালারটা সেটা তো বাইরে ফুটে আসে, কিন্তু তার ভেতরের অংশগুলো কি হবে পুরোপুরি রূপান্তরিত হতে পারে না। তাই অনেক সময় কি হয় না যে ওই ফলগুলো খেতে টক টক লাগে, তাই না? দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যে পেকে গেছে, কিন্তু খেতে অনেকটা টক। তো ক্লাইমেটিক ফুডের সংজ্ঞা যদি বলা হয় তো বলবা যেসব ফল কি হয় তাদের পরিবর্তন ঘটায়, তাদের আবরণের পরিবর্তন ঘটায়, যাদের রেসপিরেশন রেট হাই, সেই সব ফলকে তুমি বলতে পারো ক্লাইমেটিক ফুড। যেমন আম, ঠিক আছে। নন ক্লাইমেটিক ফুড কি চেঞ্জেস ঘটে না, যেমন তরমুজ, তরমুজ পাকলে কি সাদা হয়ে যায়, হয় না। তাহলে তরমুজ কাঁচা বা পাকা আমি বাইরে থেকে চিনতে পারি না, কিন্তু ক্লাইমেটিক ফুড কি করবো আমি বাইরে থেকে চিনতে পারবো যে হ্যাঁ এটা পেকেছে এটা পাকেনি, ঠিক আছে। তো ক্লাইমেট্রিক, নন ক্লাইমেট্রিক, অপ্রকৃত, প্রকৃত, এই সমস্ত কিছু তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এই ধরনের আমরা মানে যখন আমরা নিট কোর্স করাবো, তোমাদের ক্র্যাশ কোর্স করাবো, তখন তোমরা দেখতে পাবে যে এইসব জিনিসগুলো আবারও আসবে, ঠিক আছে। এনসিইআরটিতে খুব ভালোভাবে দিয়েছে, সেই এনসিইআরটিগুলোকে আমরা ধরে ধরে তোমাদের মুখস্থ করাবো, ঠিক আছে। চলো এখন এইচএসের কথা, মেনলি নিট ছাড়ো। তো অপ্রকৃত ফল হলো আমাদের যেমন উদাহরণ বললাম আপেল বা চালতা। নেক্সট দেখো ট্রাফিক। ট্রাফিক কি, এই প্রশ্নটা কিন্তু আমি আর করাবো না, কারণ অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি ট্রাফিকটা। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, অবশ্যই গিয়ে দেখো। ট্রাফিকটা খুব ভালোভাবে লিখেছিলাম, ট্রাফিক লিখেছিলাম, ম্যাপ লিখেছিলাম, WWF লিখেছিলাম, এগুলো সবগুলো আমি তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে। অনেকেই হয়তো দেখেছে আমার ভিডিওটা, যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ট্রাফিকের ফুল ফর্ম কি এবং ট্রাফিক কি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি আমরা, স্বনিষেক সম্পূর্ণকারী প্রাণীর নাম লিখো। স্বনিষেক, স্বনিষেক কথার অর্থ হচ্ছে সেলফ, সেলফ নিজে নিজে করতে পারে, সেলফ ফার্টিলাইজেশন নিজে নিজে করতে পারে। স্বনিষেক সম্পূর্ণকারী প্রাণীর নাম কি হতে পারে, ফিতাকৃমি। প্রাণী বলেছে, ভালোভাবে মনে রাখবা কিন্তু, কি বলেছে প্রাণী, কি ফিতাকৃমি, ফিতাকৃমি স্বনিষেক। নেক্সট চালাজোগ্যামি। আচ্ছা এই চালাজোগ্যামি, পরোগ্যামি এবং মেসোগ্যামি তিনটে আমি আলোচনা করে দিই, তোমাদের আশা করি মানে খুব সুবিধা হবে, তাই না। চালাজোগ্যামি, মেসোগ্যামি এবং প্যারোগ্যামি জিনিসটা কি, তোমরা নিশ্চয় ডিম্বাশয়ের আকার তোমরা জানো নিশ্চয় যে এইভাবে হয়, এটা বলে স্টিগমা, স্টাইল, এটা ওভারি, তাই তো। এখানে প্ল্যাসেন্টা থাকে, প্ল্যাসেন্টা থেকে ফিউনিকেল বার হয়ে আসে, তারপরে এইভাবে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে এর ভেতরে নিউসেলাস থাকে, তাই তো। তোমরা নিশ্চয় আসা জানো, এটাকে বলা হয় চালাজা। কি বলা হয়, চালাজা। এটাকে বলা হয় মাইক্রোপাইল, মাইক্রোপাইল। এগুলোকে বলা হয় টেগমেন্ট, বাইটেগমেন্ট বলা হয়, কারণ এটা আউটার এবং ইনার দুটো টেগমেন্ট দিয়ে তৈরি, তাকে বলা হয় বাইটেগমেন্ট, ঠিক আছে। বাইটেগমেন্ট এগুলো বলছি কেন, আমি বলছি কি হয় না, যখন পরাগরেণু তৈরি হয়, পরাগরেণু কোথেকে আসবে, মেল না ফিমেল বলো, মেল, অবভিয়াসলি মেল থেকে আসবে। তো পরাগরেণু কোথায় এসে ল্যান্ড করে, ল্যান্ড করে এখানে, ল্যান্ডিং পার্ট স্টিগমা। মানে ধরো এটা
তো এটা হচ্ছে স্টিগমা। তো পরাগরেণু কি হয়, কোনো কিছু মাধ্যমে আসতে পারে, অর্থাৎ বাতাসের মাধ্যমে আসতে পারে বা কোনো হয়তো পাখির মাধ্যমে এলো, ঠিক আছে, ছোটো ছোটো পাখি বলতে পারো, বা বলতে পারো মৌমাছি নিয়ে এলো, যখন এক ফুল থেকে অপর ফুলে যায় তখন পরাগরেণু তাদের হলো ফুলের স্টিগমাতে পৌঁছালো, ধরো এখানে পড়লো। দেন কি করে, যদি 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 সেই পরাগরেণুর কি তৈরি হয়, পলেন টিউব তৈরি হয়, কি হয়, পলেন টিউব, পলেন গ্রেন থেকে পলেন টিউব তৈরি হয়। তো সেই পলেন টিউবের যদি ফার্টিলাইজেশন কোত্থেকে হয়, চালাজা পার্ট থেকে চলে যায়, চালাজা পার্ট থেকে, চালাজা পার্ট থেকে, তাহলে সেটাকে আমি কি বলবো, চালাজোগ্যামি। কি বলবো, চালাজোগ্যামি। দেখো আমি সংজ্ঞাটা লিখেছি যে নিষেককালে পরাগ নালী, পরাগ নালী কথার অর্থ হচ্ছে পলেন টিউব, পলেন টিউব, পলেন মানে পরাগ রেণু, যেটা পরাগ নালী, চালাজার মধ্য দিয়ে প্রবেশ করে, কার মধ্যে প্রবেশ করে, চালাজার মধ্যে প্রবেশ করে, তখন তাকে আমি বলবো চালাজোগ্যামি, চালাজোগ্যামি। বোঝা গেল? যদি পলেন গ্রেনের পলেন টিউব কোত্থেকে আসবে, চালাজা পার্ট দিয়ে যায়, তাহলে সেইটাকে আমি বলবো কি, চালাজোগ্যামি, চালাজোগ্যামি। আচ্ছা, যদি মাইক্রোপাইল দিয়ে আসতো, যদি পলেন টিউব মাইক্রোপাইল দিয়ে আসতো, তাহলে কি বলতাম আমাকে, আমি মাইক্রোপাইল কি বললাম, মেসোগ্যামি। আর যদি টেগমেন্ট ভেদ করে, অর্থাৎ বাইটেগমেন্ট ভেদ করে যদি চলে আসে, তাহলে কি বললাম আমি, পেরোগ্যামি। তাহলে মেসোগ্যামি, পোরোগ্যামি এবং চালাজোগ্যামি কমপ্লিট। চালাজোগ্যামি তোমাদের এবিটিতে রয়েছে, ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন তোমাদের এবিটি এর এসএকিউ থেকে, আগের ভিডিও আমি করেছি অলরেডি, এখানেও করছি, আগের যেগুলো দেখোনি তোমরা অবশ্যই গিয়ে দেখো সেই কোশ্চেনগুলো, দেন তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করবে, ঠিক আছে। আর যদি ভালো লাগে অবশ্যই বলে তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই দিবে। তোমাদের লাইক অনেকটা আমাদের মানে কি বলবো, উৎসাহ জায়গায়, ঠিক আছে। আমি দেখি যে আমার ভিডিওতে হ্যাঁ এতটা লাইক চলে এসছে, তো খুব ভালো লাগে যে আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা, ঠিক আছে। তো খুব ভালো লাগে, এবং কি করব না, কমেন্ট অবশ্যই করবা তোমাদের, যে যদি আমার পড়ার মধ্যে কোনো ধরনের তোমরা যদি সাজেশন দাও যে স্যার আপনি এভাবে পড়ান, তাহলে আমরা আরও হয়তো বেনিফিট পাবো, ঠিক আছে, বা এরকম ধরনের ভিডিও নিয়ে আসুন স্যার, আমার খুব দরকার, তো এইগুলো না তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা। টেলিগ্রামে যদি যুক্ত না হও, টেলিগ্রামে ডেসক্রিপশন লিঙ্ক থাকছে, অবশ্যই সেখানে জয়েন করো, সেখানে আমাদের প্রশ্ন আলোচনা করা হয়, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, ঠিক আছে। আর আজকে হয়তো তোমাদের একটা এক্সামও আসবে বায়োলজির, হয়তো রাত 10টার মধ্যে আমি টাইম দিয়েছি তোমাদের, পিন করা থাকবে, যারা রাত 10টার মধ্যে দিতে পারছো না তারা সকালে তোমরা এক্সামটা দিতে পারো, কিন্তু অবশ্যই তোমরা বায়োলজি এক্সামটা দেবে, তোমাদের প্রিপারেশন কেমন তোমরা সেই টেস্টটা দিলেই তোমরা বুঝতে পারবে। পুরো কোশ্চেন পেপারটা খুবই ভালোভাবে তৈরি করা হয়েছে, এরকম না যে কোনো একটা বইকে আমি উঠে নিয়েছি দেন পিকচার তুলে দেবো দেন তোমাদেরকে আমি চিপকে দেবো, এরকম আমার কোনো মানসিকতা নেই। খুবই ভালোভাবে এবং অ্যানালাইসিস করে ওই কোশ্চেনগুলোকে ধরে ধরে মানে তৈরি করেছি, যাতে তোমাদের যেহেতু 2024 এক্সামিনেশন খুব কাছে, তাই না, তো যেহেতু ওই কোশ্চেনের মধ্যে আমার মনে হয় যে ওই কোশ্চেনের মধ্যে প্রায় 50% তুমি পেয়ে যাবা, 50% আর বেশি পেয়ে যাবা, এমনভাবে তৈরি করেছি। এরপরে আর একটা আমি কোশ্চেন নেবো, এই দুটো কোশ্চেনের মধ্যে 100% আশা করি তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এক্সামটা ভালোভাবে দেবা, ঠিক আছে, একদম সাধু হয়ে এক্সামটা দেবে, যেভাবে তোমরা এক্সাম দাও উচ্চ মাধ্যমিকে সেইভাবে তোমরা প্রিপারেশন হয়ে সামনে কোশ্চেন রেখে প্রিপারেশন করবে। যদি তোমাদের বাড়িতে প্রিন্টার থাকে তাহলে অবশ্যই প্রিন্ট আউট বার করে তোমরা এক্সামটা দেবে, ঠিক আছে। মোবাইলে অনেকটা ম্যাপ ট্যাপে আছে, যদি মোবাইলে এক্সাম দাও তোমরা তাহলে অবশ্যই ফ্লাইট মোড করে ভালোভাবে এক্সামটা দিবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর অবশ্যই তোমরা পার্সোনালি আমাকে কি করবে, সেই খাতাগুলো সাবমিট করবে, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। নেক্সট চালাজোগ্যামি কমপ্লিট হলো, দেন আসবে গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, গ্রিফিথের রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন বলা হয়, কে ট্রান্সফরমেশনও বলা হয়। ট্রান্সফরমেশন কি না, গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম। আচ্ছা, গ্রিফিথের রূপান্তর পরীক্ষাটা আমি বলে দিচ্ছি একবার। এই পরীক্ষায় এক ধরনের ব্যাকটেরিয়া ইউজ করা হয়, এক ধরনের ব্যাকটেরিয়া সাধারণত মনেরা সম্প্রদায়ের হয়, তাই তো, মনেরা কিংডম মনেরা। 5 কিংডম ক্লাসিফিকেশন তোমরা পড়েছো ক্লাস 9-এ, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, তো এগুলো সব পড়েছো তোমরা। তো গ্রিফিথের পরীক্ষায় ধরনের ব্যাকটেরিয়া ইউজ করা হয়, তার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, অর্থাৎ যারা নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে। এবার নিউমোনিয়া রোগ সৃষ্টি করতে পারে এরকম দুটো স্ট্রেন পাওয়া যায়, দুটো প্রজাতি পাওয়া যায়, একটা হচ্ছে আর স্ট্রেন আর একটা হচ্ছে এস স্ট্রেন। কি কি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, লিখে দিচ্ছি আমি, স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা এর শেপ বলতে পারবা, শেপ, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি,
যদি তোমরা 11টা ভালোভাবে পড়ে থাকো তাহলে আশা করি তোমরা এই অ্যান্সারটা বলতে পারবা যে স্ট্রেপ্টোকক্কাসের শেপ কেমন আসবে। কক্কাস, কক্কাস কথার অর্থ হচ্ছে স্পেরিক্যাল শেপ, স্পেরিক্যাল শেপ আসবে। স্পেরিক্যাল বলে তো এরকম, এরকম শেপ আসবে। ব্যাসিলাস মানে রড শেপ, ভিব্রিও মানে কমা শেপ, ঠিক আছে। তো এগুলো তোমাদের ক্লাস 11তে রয়েছে, হয়তো অনেকে ফাঁকি মেরেছে, তো যদি ফাঁকি মেরে যা কিছু করার নেই, ঠিক আছে। তো চলো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ইউজ হয়। এখানে কি কি ইউজ করা হয়? এখানে দু ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, একটা হচ্ছে আর স্ট্রেন আর একটা হচ্ছে এস স্ট্রেন। আর আর এস, আর বলে তো রাফ, রাফ বলে তো অমসৃণ, রাফ আর স্মুথ, রাফ এবং স্মুথ। রাফ মানে ধরো এটা একটা ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়ার বাইরের সারফেসটা কেমন হবে? এরকম রাফ হবে, খসখসে টাইপ, অমসৃণ টাইপ হবে। আর এসটা কেমন হবে? এরকম স্মুথ হবে, স্মুথ, ঠিক আছে। তো আর স্ট্রেন এবং এস স্ট্রেন, গ্রিফিথ কি করে? গ্রিফিথ 1928 সালে গ্রিফিথ এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দুটি প্রজাতি নেয়, একটা আর একটা এস। সে কি করে? ওই যে ইঁদুর, সেই ইঁদুরের মধ্যে প্রবেশ করে প্রথমে আর স্ট্রেন, আর স্ট্রেন দেখলো ইঁদুর, বেঁচে গেল, ইঁদুর বেঁচে গেল। নেক্সট কি করলো? এবার এস স্ট্রেনকে দিল, এস স্ট্রেনকে দিল, দেখলো দ্বিতীয় পরীক্ষায় ইঁদুর মারা গেল, খুব ভালো কথা। নেক্সটে কি করলো? এস স্ট্রেনকে তাপ দিল এবং তাপের পর তাকে এবার ওই ইনজেক্ট করলো ইঁদুরের মধ্যে। থার্ডেও কি হলো? ইঁদুর বেঁচে গেল। এরপর লাস্টে কি গেল? আর স্ট্রেন নিল জীবিত আর এস স্ট্রেন নিল মৃত, দেন দুটোকে মিক্সড করলো, তারপর ইনজেক্ট করলো কোথায়? ইঁদুরের দেহে। ভাবো কি হবে? ইঁদুর মারা গেল। এবার আসে কোয়েশ্চেন, কেন ইঁদুর মারা গেল? এই কেন ইঁদুর মারা গেল এই কোয়েশ্চেন মানে অ্যান্সারটা সে বলল যে এমন কিছু একটা পদার্থ যেটা ট্রান্সফার হয়েছে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে, এমন কিছু ট্রান্সফার হয়েছে যে এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে, এই যে ট্রান্সফার হচ্ছে, রূপান্তর, এই জন্য এই পরীক্ষার নাম কি? রূপান্তর ভবন পরীক্ষা, ঠিক আছে। ট্রান্সফরমেশন বলা হয়, ট্রান্সফরমেশন। এটা এক ধরনের কি বলতে পারো? রিপ্রোডাকশন, মনে রাখ, রিপ্রোডাকশন, ঠিক আছে। ট্রান্সফরমেশন, কনজুগেশন, ট্রান্সডাকশন, এগুলো সব তোমরা পড়বা, ঠিক আছে। তো রূপান্তর ভবন পরীক্ষা। এরপরে ম্যাকলিয়ার্ড, ম্যাককার্থি, ঠিক আছে, ওরা 1944 সালে বললো যে গ্রিফিথ দাদা 1928 সালে যেটা বলেছে যে একটা পদার্থ, একটা কিছু বস্তু ট্রান্সফার হয়, সেটার নামই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল। পরবর্তীকালে জানলাম আমরা ডিএনএ বা আরএনএ, ঠিক আছে। তো এই গল্পগুলো আমরা অবশ্যই বলবো ক্লাস কোর্সে, আজকে আর গল্প বলছি না, ভিডিওটা লং হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমি তাহলে অ্যান্সারটা হয়ে গেল যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। নেক্সট সার্টোলিকোসের সংজ্ঞা। সার্টোলিকোসের সংজ্ঞা আমি আগের ক্লাসে বলেছিলাম। সার্টোলিকোসের কি কাজ করে? না স্পার্মকে, শুক্রাণুকে কি করে? পুষ্টি যোগায়, শুক্রাণুকে পুষ্টি যোগায়, পুষ্টি যোগায়। অনেক বলেছিলাম সার্টোলিস সম্পর্কে। সার্টোলিস সেলকে বলা হয় কি? যে ব্লাড ব্যারিয়ার, ব্লাড ব্যারিয়ার, ব্লাডের সঙ্গে শুক্রাণুকে যাতে না মিশতে পারে, কিন্তু কি করে সার্টোলিস সেল নিজে কি করে খাবারটা কি করে ব্লাড থেকে নিয়ে আসে আর স্পার্মকে দেয়, ব্লাড থেকে নিয়ে আসে আর স্পার্মকে দেয়, ঠিক আছে, প্রোভাইড করে। কারণ তোমরা জানো যে স্পার্ম হ্যাপ্লয়েড, ব্লাড ডিপ্লয়েড, তো ফ্যাগোসাইটিস পদ্ধতিতে কি করবে? শুক্রাণুকে মেরে ফেলতে পারে, এই জন্য কি করা হয়? সার্টোলিকেজ তার মাধ্যম হিসেবে কাজ করে। বা ঠিক আছে দাদা তুমি চলে আসো আমার কাছে, আমি খাবার দিচ্ছি, তুমি বেঁচে বড় হয়ে যাও, ঠিক আছে। দেন স্পার্মিয়েশন হয়, যখন স্পার্মিয়েশনের পর কি হয়ে যায়? যখন পরিণত হয়ে যায় তখন ওখান থেকে বার হয়ে যায়, তাকে বলে স্পার্মিয়েশন, আগের ক্লাসে পড়েছিলাম। নেক্সট বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাস, বায়োগ্যাসের মেন উপাদান হচ্ছে মিথেন। এর ব্যাকটেরিয়ার নাম বলতে পারবা? কোন ব্যাকটেরিয়া মিথেন গ্যাস করে? মিথানোজেন, ভেরি গুড, মিথানোজেন, মিথানোজেন ব্যাকটেরিয়া। মিথানোজেন কি এক ধরনের আর কি ব্যাকটেরিয়া? একটা প্রিমিটিভ ব্যাকটেরিয়া, মানে আমাদের পৃথিবীতে যখন ফার্স্ট ইভলিউশন তোমরা পড়েছো ওই ব্যক্তিতে, তো যখন 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হলো, পৃথিবীতে অনেক তখন কি ছিল? তাপ ছিল, চারিদিকে টক্সিক গ্যাস ছিল। তো সেই পরিবেশে যে ব্যাকটেরিয়া জন্ম নিয়েছিল সেটা হচ্ছে আমাদের মিথানোজেন বা প্রিমিটিভ ব্যাকটেরিয়া বলতে পারো। প্রিমিটিভ ব্যাকটেরিয়া যেমন মিথানোজেন, হ্যালোফিলিস বা হ্যালোব্যাকটেরিয়াম, বা বলতে পারো থার্মাস অ্যাকোয়াটিকাস, ট্যাক পলিমারেজ, পিসিআর ইউজ হয়, টেম্পারেচার সহ্য করতে পারে, তো সেই সময়। তো বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট
কোলেস্ট্রাম কি? এই কোশ্চেনটা হয়তো ক্লাস 9 থেকে পড়ছো, 9-এ রয়েছে কোলেস্ট্রাম কি। কোলেস্ট্রাম কি না, কোলেস্ট্রাম হচ্ছে মাতৃদুগ্ধ থেকে সৃষ্টি, মাতৃদুগ্ধ থেকে, যে ফার্স্ট মাতৃদুগ্ধ যেটা কেমন হয়, হলদে হয় এবং সেখানে প্রচুর পরিমাণে কে থাকে, IgA প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে কোলেস্ট্রাম। দেন রয়্যাল জেলি, লাস্ট কোশ্চেন তোমাদের আজকের। রয়্যাল জেলি যে শ্রমিক মৌমাছির গলবিল থেকে প্রাপ্ত নাইট্রোজেন সমৃদ্ধ আম্লিক তরল, যেটা কার কার মিশ্রণ, মধু আর পরাগরেণুর সঙ্গে মিশ্রণ, সেটাকে তুমি কি বলতে পারো, রয়্যাল জেলি, রয়্যাল জেলি। তো এই ছিল আজকের কোয়েশ্চেন, ঠিক আছে। তোমাদের 38টা কোয়েশ্চেন করা হলো। ভিডিওটা আরও লং করছে না এই কারণে, কারণ তোমাদের আজকে এক্সাম আছে, আর আমি চাইছি না যে এক্সামটা তোমাদের খারাপ হয়ে যাক, ঠিক আছে। তোমরা বলবে স্যার আপনার ভিডিওটা দেখতে আপনার সময় চলে গেছে, তো কি এইটা দেখো, দেন তোমরা 10টার সময় প্রস্তুত থাকবে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা খুব ভালোভাবে এক্সাম দেবে, তোমাদের প্রিপারেশন যদি কমপ্লিট না হয় তো ভালোভাবে কমপ্লিট করে নাও, দেন এক্সামটা দেবে। কিন্তু মানে বেশি টাইমটা ইউজ করো না, কারণ তোমাদের আর একটা এক্সাম আসবে খুব শীঘ্রই, এটা কমপ্লিট হয়ে গেলে এর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর একটা বা 1 সপ্তাহ পর আমি একটা এক্সাম নিয়ে নেব, ঠিক আছে। তো ভালোভাবে এক্সাম দিও, ভালো হয়ে, সাধু হয়ে, ঠিক আছে। তো আজকের জন্য এখানে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, ঠিক আছে। তো আজকের জন্য এখানে, টাটা।